সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। অনেক দিন পর আজকে আবারও তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে আসছি, যে টপিক্সটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। দেখো বোর্ডের টপিক্সটা লেখা আছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে আমি তোমাদের এই টপিক্সটার মধ্যে 4টা ওয়ার্ড লিখেছি। 4টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডে দেখো শেষে একটা এস লেখা আছে। আমরা জানি কোনো নাউনের সাথে যদি কোনো একটা ওয়ার্ডের সাথে যদি শেষে যদি তোমার এস যুক্ত থাকে, ওই ওয়ার্ডটা তোমার আমরা প্লোরাল আকারে ধরে থাকি বাংলা অর্থের সাথে। কিন্তু এখানে ভার্ব অর্থ হচ্ছে তোমার ক্রিয়া, তার মানে কি ভার্বস ক্রিয়াগুলো হলো। আমরা এটাই তোমাকে আজকে বোঝাবো। আমরা বিভিন্ন জায়গায় ধরো এসএসসি, আমরা এইচএসসি বলো, তারপরে জেএসসি বলো, বা ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী থেকে আমরা যত দূর পড়াশোনা করে থাকি, প্রত্যেকটা টপিক্সে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের থাকে। এখন আমরা সব সময় পড়ে থাকি রাইট ফর্ম ভার্বের বিভিন্ন রুল পড়ে থাকি, কিন্তু এইটার যে একটা সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা আমরা পড়ে থাকি না। সংজ্ঞাটা আমাকে বুঝতে হবে, এই যে এই টপিক্সটার বেসিকটা আমাকে বুঝতে হবে। তা আমি তোমাদের আজকে প্রথমে এই ক্লাসে বোঝাবো রাইট ফর্ম অফ ভার্ব কাকে বলা হয়, কেন এই টপিক্সটার নাম রাইট ফর্ম অফ ভার্বস বলা হয়, আর কেনই ভাই ভার্বের সাথে শেষে এস কথাটা যুক্ত হলো। দেখো আগে আমরা ভার্বকে একটু চিনে নেই। ভার্ব আসলে কি, একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের কতটুকু গুরুত্ব, একটা সেন্টেন্স ভার্ব ছাড়া হবে কিনা, বা সেন্টেন্সে ভার্ব না থাকলে কি হবে, বা ভার্ব ছাড়া সেন্টেন্স হবে কিনা। তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো ভার্ব, আগে ভার্ব কি এটা এখন আমরা জেনে নিব, তারপরে ভার্বের সাথে কেন এস আসলো, তারপর এটা আমরা জেনে নিব। এখন দেখো ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। মানুষের বডিতে যেমন প্রাণ না থাকলে ওই বডিটাকে ডেড বডি বলা হয়, তদ্রূপ একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব না থাকে ওই সেন্টেন্সটাকে তোমার প্রাণহীন সেন্টেন্স বলা হয়। তার মানে সেন্টেন্সটা কি ভিত্তিহীন, মূল্যহীন, ওই সেন্টেন্সের কোনো অর্থই থাকে না। দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম আই এম এ ভয়, এখানে একটা লিখলাম আই ইট রাইস। দেখো দুটো সেন্টেন্স আমি এখানে লিখলাম কি আই এম এ বয়। তাহলে এখানে আমরা জানি ভার্ব হচ্ছে এটা। কখনো কখনো অক্সিলারি ভার্বগুলি তোমার প্রিন্সিপাল ভার্ব আকারে ধারণ করে থাকে বা পাওয়ার নিয়ে থাকে। এখানে হচ্ছে ইট একটা ভার্ব। এখন যদি আমি এই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই তাহলে অর্থটা কি হয়, আই রাইস, তার মানে আমি ভাত। আই রাইস, আমি ভাত, কোনো অর্থ হলো? কোনো অর্থ এখানে আসে না। আমি আবার ভাত হবো কীভাবে? আমি ভাত খাই, ক্রিয়াটা এখানে না আসলে হবে না। তাহলে যে ওয়ার্ডটাকে বাদ দিলে সেন্টেন্সটা ভিত্তিহীন, মূল্যহীন, মানে কোনো সেন্টেন্সই হয় না, তাকেই তোমার বলা হয় কি সেন্টেন্সের প্রাণ, বা তাকেই বলা হয় কি ভার্ব। তাহলে আমি কেন এটাকে প্রাণ বলছি, এটা আমার কথা না, এটা বিভিন্ন তোমার এই ভাষাবিদদের কথা, বিভিন্ন রাইটারদের কথা। তোমার হয়তো বা এটা অনেক ভাইভাতে প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দিকে তোমার এমসিকিউ প্রশ্ন এসে থাকবে। তোমরা যারা সামনে পরীক্ষা দিবা, বিভিন্ন জব নিয়োগ, তোমার নিয়োগে যারা পরীক্ষা দিবা, ওখানে প্রশ্নটা আসে। ভার্বকে সেন্টেন্সের কি বলা হয়, আমরা এই কোয়েশ্চনটা শিখলাম। অ্যান্সারটা কি হবে, ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। কেন ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়? কারণ মানুষের দেহে যদি প্রাণটা না থাকে, দেহটা তোমার ডেড বডি বলা হয়। ধরো আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, এই মুহূর্তে অক্ষত অবস্থায়, অক্ষত বুঝো, অক্ষত মানে কি কোনো ক্ষত হলো না, মানে অ্যাক্সিডেন্টবিহীন আমি এখন মারা গেলাম এই মুহূর্তে, আল্লাহ না করুক, তোমরা এই দোয়াটা করো না। আমি যদি এখন মারা যাই তাহলে আমার ভিতরে কি থাকবে না, যেটা থাকবে না ওইটা দেখা যাবে না, জাস্ট প্রাণটা চলে যাবে, আর সব ঠিক আছে। আমাকে বলা হবে কি ডেড বডি। তাহলে ওই প্রাণটা চলে গেলে আমি কি ডেড বডি, মৃত বডি, সব ঠিক আছে, আর চলবে না। তদ্রূপ সেন্টেন্সে যদি ভার্বটা না থাকে ওই সেন্টেন্সটা সব ঠিক থাকবে, এটা না থাকলে কোনো অর্থই হবে না। তাহলে আমরা কেন সেন্টেন্সের মধ্যে ভার্বকে প্রাণ বলা হয় সেটাও জেনে নিলাম। এখন আমরা ভার্বের সংজ্ঞাটা জানবো, ঠিক আছে? ভার্ব কি, ভার্ব কাকে বলে, ভার্ব কাকে বলে? আমরা জানি ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। তার মানে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা বা যে শব্দটা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝানো হয় তাকে কি ভার্ব বলা হয়। আমরা আরেকটু সহজ করে বুঝতে পারি। দেখো কিছুক্ষণ আগে যে আমি একটা সেন্টেন্স এখানে লিখেছিলাম, তাহলে এখানে কি লিখেছিলাম, আই ইট রাইস লিখেছিলাম। তাইলে এখানে আমরা প্রথম ওয়ার্ডটাকে সবাই জানি সাবজেক্ট বলা হয়। প্রথম ওয়ার্ডটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে থাকি। যদি আমি সাবজেক্টটা ধরতে পারি তাহলে ভার্বটা কোন ওয়ার্ড, এখানে একাধিক ওয়ার্ড থাকে, 4টা 5টা 6টা যত যোগে, মানে যেগুলি 10টা 5টা 20টা ওয়ার্ডও যদি থাকে আমার কোনো সমস্যা হবে না ভার্বটা চিনতে। কেমনে দেখো, যদি আমি সাবজেক্টটা চিনতে পারি তাহলে সাবজেক্টকে আমি কে বা কারা দ্বারা একটা কোয়েশ্চেন করে নিব, যা অ্যান্সার হবে সেটাই, না তা না, কোয়েশ্চেনটা হবে তোমার সাবজেক্ট কি করে, সাবজেক্ট কি করে, একটা প্রশ্ন করবা সাবজেক্টকে। সাবজেক্ট প্লুরাল হলেও সমস্যা নেই, সাবজেক্ট সিঙ্গুলার হলেও সমস্যা নেই। তাহলে আমি একটা প্রশ্ন করি, তোমরা দেখো আই ইট রাইস, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি। তাহলে প্রশ্নটা আমি আমাকেই করছি, আমি কি করি,
তোমাদেরকে বললাম যে আমি কি করি, তোমরা বললা স্যার আপনি তো ভাত খান, তাহলে আমি কি করি, আমি যা করি তাই হচ্ছে ভার্ব। এখানে আমি যা করি তাই ভার্ব না, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যা করে তাই হচ্ছে ভার্ব। এই কথাটা তোমরা ভালো করে মনে রাখবা। এখন প্রশ্ন আসছে স্যার এই সিস্টেমে কি আমি সাবজেক্টটাকে তৈরি বা খুঁজে পেতে পারি না? অবশ্যই পারি। ধরো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, তাহলে সহজে বুঝে নেবা। আমি আর আমার এক ফ্রেন্ড আসলো, দুজন বললাম কি যে তোমাদের একটা ক্লাসে, নতুন ক্লাসে আসলাম, আমাকে বা ফ্রেন্ডকে তোমরা চিনলা না। আমি বললাম কি যে আমি হলাম এমডি আল আমিন শেখ, না আগে তোমাদের বলে নিলাম এখানে এমডি আল আমিন শেখ একজন আর শরীফ আহমেদ আরেকজন, দুইজন ব্যক্তি এখানে আছে। এখন আমি বললাম আমি এমডি আল আমিন শেখ, তুমি কি তারপর ওই স্যারকে প্রশ্ন করবা স্যার আপনার নাম কি? তোমরা কেউ প্রশ্ন করবা না, কারণ দুইটা নামই আমি আগে বলে দিছি, তারপর ওই নামটা তোমরা অটোমেটিক্যালি জেনে নিয়েছো। তদ্রূপ একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব দুইটার একটা যদি তুমি চিনতে পারো, দুইটার একটা চিনতে পারলে অন্যটা অটোমেটিক্যালি ওই নামের মধ্যে চলে আসবে। তুমি যদি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারো ভার্ব চলে আসবে, ভার্ব আইডেন্টিফাই করতে পারলে সাবজেক্ট চলে আসবে। কিভাবে? সাবজেক্টকে প্রশ্ন করো সাবজেক্ট কি করে, এখানে হি আছে, শি আছে, দে আছে, ইউ আছে, আই আছে, মি আছে, আওয়ার আছে, যাই থাকুক তাকে প্রশ্ন করবা কি করে, সে কি করে, তারা কি করে, আমি কি করি, তুমি কি করো, যাই করি তাই হচ্ছে ভার্ব। তাহলে আমি কি করি, আমি খাই। এখানে যদি আমি হি দেই তাহলে কি হবে, হি এখানে একটা এস হয়ে যাবে, হি ইটস রাইস। তাহলে সে কি করে, প্রশ্নটা হলো কি সে কি করে, সে খায়, সে ভার্ব। ভার্ব চেঞ্জ করে দাও, প্লে, হি প্লেস ফুটবল। সে কি করে, সে খেলে। কি খেলে ওটা দেখার বিষয় না, সে কি করে এটাই হচ্ছে। তাহলে সাবজেক্ট যা করে তাই হচ্ছে ভার্ব। আমরা ভার্বের একটা সংজ্ঞা পেলাম। এবার দেখো আমি সাবজেক্ট আগে ধরে আইডেন্টিফাই করে ভার্বকে খুঁজে বের করেছি। এবার আমি ভার্ব পেয়েছি, ধরো আমি ভার্ব পেয়েছি, ভার্বকে আমি প্রশ্ন করে সাবজেক্টকে খুঁজে নেব। কিভাবে খুঁজে নিব? ধরো ইট মানে খাওয়া, এখন ভার্বকে তুমি প্রশ্ন করবা কে বা কারা। এই যে খাওয়া ইংলিশটার বাংলায় প্রশ্ন করবা কে খায়, কারা খায়, কে খায়, আমি খাই, তাহলে আমি হলাম এখানে সাবজেক্ট। কারা খায় যদি দে থাকে তারা সাবজেক্ট, কে খায় সে খায়, তাহলে সে সাবজেক্ট। তার মানে আমরা একটা পেলে আরেকটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। ধরো তুমি প্রশ্নটা করলা, ভার্বকে কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করা হলে যা অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো কি সাবজেক্ট। সাবজেক্টকে প্রশ্ন করবা কি, সাবজেক্ট কি করে, সেটা হচ্ছে কি ক্রিয়া, ভার্ব বা ক্রিয়া। তাহলে আমরা ভার্ব এবং সাবজেক্ট চিনার একটা টেকনিক তোমাদেরকে দিলাম। আমার এটা ক্লাস ছিল না, ক্লাসটা হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্বের রুলগুলি পড়বো, বেসিকটা একটু দিয়ে নিলাম। তাহলে এখানে এবার দেখো তোমরা ভার্ব চিনলাম আমরা। এবার এখন ভার্বের সাথে কেন এখানে অ্যাস হলো আমরা জানি, তাহলে কি এখানে তোমার ভার্বগুলো বোঝাচ্ছে? যদি ভার্বগুলো বোঝায়, আমরা যখন রাইট ফ্রম ভার্বটা পড়ে থাকি তখন আমাদের যারা এসএসসিতে পড়ি আমাদের টপিকসটা এরকম থাকে। দেখো এখানে আমাদের বক্স থাকে, উইথ ক্লোজ থাকে, উপরে আমাদের দেওয়া থাকে। তোমরা যারা এইচএসসিতে পড়তেছো, ক্লাসটা আমি এইচএসসির উদ্দেশ্যে দিচ্ছি, তোমরা এসএসসিতে পড়ে আসছো তারা অবশ্যই তোমরা চোখ বুঝলে দেখতে পাচ্ছ। এভাবে দেওয়া ছিল, ধরো এখানে ছিল গো, এখানে ছিল কাম, এখানে ছিল ধরো ইট, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে বা দেওয়া ছিল। তোমরা যারা এইচএসসিতে পড়ো তোমাদের কিন্তু এরকম না, এরকম তোমাদের টপিক্স দেওয়া থাকে, এরকম বক্সে দেওয়া থাকবে না। তোমাদের আরও সহজ, তোমাদের এরকম ধরো গোটা ব্র্যাকেটে থাকবে, এ নাম্বার শূন্যস্থান এরকম থাকবে, গোটা দেওয়া থাকবে। তোমার এখানে তোমরা কি করবা, গোটা কি ওয়ান্ট হবে নাকি গন হবে নাকি উইল গো হবে নাকি শ্যাল গো হবে নাকি গোজ হবে, এরকম তোমাদের চেঞ্জ করতে হবে। তাহলে ভার্বগুলো সব ভার্বগুলো কি বোঝাচ্ছে না। তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে আচ্ছা ভার্ব কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তোরা একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে ইট, ইট কথাটা কি তোমার আইটি ইট, এটা না, ইট মানে খাওয়া, এই কথাটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার, তুমি একেবারে চোখ বুঝে বলে দিবা এটা প্লুরাল। কিভাবে তুমি বুঝিয়ে দিবা, একটা ভার্ব অটোমেটিক্যালি প্লুরাল থাকে, কারণ প্লুরাল কথাটা মানে কি একের অধিক। নিঃসন্দেহে একটা ভার্ব একের অধিক রূপ ধারণ করে। দেখো আমি এখানে লিখে রাখছি গো অ্যান্ড গন, আমি এই দুইটা বাদ দিলাম, যে তোমরা তিনটা জানো ওই তিনটার আলোচনা করতেছি। গো অ্যান্ড গন, আচ্ছা এখানে ওয়ান্টের কোনো পাওয়ার ছিল, ওয়ান্টের কোনো রূপ ছিল না, গো থেকে ওয়ান্ট হয়েছে, গো থেকে কি গন হয়েছে, এখানে ওয়ান্ট থেকে গন হয়নি, এখানে গো থেকে ওয়ান্ট হয়েছে, গো থেকেই কি গন হয়েছে, গো থেকেই গোয়িং হবে, গো থেকেই কি গোজ হবে। তাহলে একটা ভার্ব যদি অটোমেটিক্যালি পাঁচটা রূপ নিতে পারে, আমরা জানি দুটা হলেই কি একের অধিক হলেই তাকে প্লোরাল বলা যায়, প্লোরাল বলা যায়। তাহলে আমরা এটা কি হলো আমাদের, আমরা আরেকটা প্রশ্ন শিখলাম, কি শিখলাম, একটা ভার্ব অটোমেটিক্যালি কি হয় প্লোরাল হয়, ঠিক আছে। আচ্ছা তোমরা আরও জেনে খুশি হবা, আমার ক্লাসে শিক্ষার্থী আছে এইচএসসি, ঠিক আছে, তাদের কোয়েশ্চেন করবো, মাঝে মাঝে উত্তর দিবে, কত সুন্দর অ্যান্সার দিবে, তোমরা দেখতে থাকো, সাথেই থাকো আমার, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এই কোয়েশ্চেনটা জানলাম। দেখো আমি এখন কোয়েশ্চেন করছি আমার একজন ছাত্র, খুবই ফেভারিট ছাত্র আমার। আচ্ছা হিশাম তুমি দাঁড়াও,
দুঃখিত তোমাদের ক্যামেরাতে আনতে পারছি না, কারণ ক্যামেরাটা ছোটো তো আমার। হিসাম তুমি বলবা ভার্ব যে একটা অটোমেটিক্যালি প্লোরাল, এটা আসলে কিভাবে, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কিভাবে বুঝলা একটা ভার্ব? এই যে আমি লিখলাম ধরো এখানে ইট, এটা যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় এটা প্লোরাল না সিঙ্গুলার, তখন তুমি কি বলবা? প্রতিটি ভার্বের 5টি রূপ থাকে। আমরা জানি একের অধিক রূপ করলে তাকে প্লুরাল বলা যায়। তো প্রত্যেকটি ভার্বের 5টি রূপ থাকে, যেমন বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান ফর্ম এবং এস বাই ইএস ফর্ম। হ্যাঁ, বসো, ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি একটা ভার্ব অটোমেটিক্যালি প্লোরাল থাকে। কিভাবে প্লোরাল থাকে আমরা দেখেছি, আমরা অনেক বিভিন্ন বইয়ে পড়েছি, বিভিন্ন স্যার আমাদেরকে পড়িয়েছেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমি তোমাদের একটু আজকে ডিফারেন্ট মানে অন্যভাবে এটা দেখাবো। এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো না। এটাকে কেন প্রেজেন্ট ফর্ম বলবো না তোমরা সহজেই বুঝবা। দেখো, আমরা যদি এটাকে প্রেজেন্ট বলি, এটাকে যদি আমরা পাস্ট বলি, এটাকে যদি আমরা B3 সংক্ষিপ্ত আকারে বলে দেই, মানে B1, B2, B3, অথবা তোমার BPP বলা যায়, অথবা PPP বলা যায়। আচ্ছা, আমি লিখলাম না। দেখো, এখন এটাকে যদি আমি প্রেজেন্ট বলি, তার মানে এখানে যদি আমি বক্স করে নেই এরকমভাবে, বোঝা গেল কি এই ভার্বটা যেখানেই যাবে, যে সেন্টেন্সেই যাবে, ওই সেন্টেন্সটা প্রেজেন্ট হতে হবে, বাধ্যতামূলক প্রেজেন্ট হতেই হবে, কারণ তার নামই তো প্রেজেন্ট। এটা যেখানে যাবে এটাকে ফার্স্ট ফর্ম বলতে হবে, ফার্স্ট টেন্সে। এটা যে কোথাও এখানে টেন্স লেখা নাই, তার মানে তার স্বাধীনতা আছে, যে কোনো টেন্সে সে যেতে পারে তার স্ট্রাকচার অনুযায়ী। তাহলে আমরা এটার একটা উদাহরণ দিই। দেখো তোমরা, আমি উপরে লিখে দিচ্ছি বা নিচেই লিখতেছি। আমি লিখলাম ডিড ইউ গো। আচ্ছা, এবার তোমরা দেখো, যদি আমি তোমাদেরকে বলি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তোমরা আইডেন্টিফাই করো। তোমরা কি করবা? তোমরা বলবা স্যার এটা তো ডিড আছে, ডিড থাকলে তো ফার্স্ট হয়, ডো প্রেজেন্ট আর ডিড হচ্ছে ফার্স্ট। কেন? এই কথা অনুযায়ী তো এটা প্রেজেন্ট হওয়ার কথা ছিল। এটাকে যদি আমি প্রেজেন্ট বলেছি, তাহলে প্রেজেন্ট ওয়ার্ড যুক্ত সেন্টেন্সটা তো প্রেজেন্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো হয়নি। কেন হয়নি? কারণ এখানে একটা ডিড আছে, তার মানে তার কথায় এবং কাজে মিল নেই। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি না। এবার দেখো কাজটা কি হয়, এখানে যদি আমি একটা উইল অ্যাড করি, তাইলে কি হবে সেন্টেন্সটা? এটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। তাহলে এটাও তো প্রেজেন্ট হওয়ার কথা ছিল। তাহলে আমরা দেখলাম এটাকে প্রেজেন্ট শুধু বলা যাবে না, এটাকে প্রেজেন্ট বললে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা প্রেজেন্টেও যাচ্ছে, এটা ফার্স্টেও যাচ্ছে, এটা আবার কি ফিউচার ইনডিফিনিটেও যাচ্ছে। আবার এটাকেই যদি প্রেজেন্ট বলি, এখানে যে গন আছে সে তো প্রেজেন্ট পারফেক্টে যায়, গোয়িং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যায়, গোজ আছে প্রেজেন্ট ইনডিফিনিটে যায়। তাহলে আমরা শুধু তাকে প্রেজেন্ট বলতে পারি না, তাকে এমন একটা নাম দিতে হবে যেটা কোনো প্রবলেম হবে না, বাকিরা কোনো কোয়েশ্চন করবে না। এটাকে আমরা বলে থাকি বেস ফর্ম, বিভিন্ন বইয়ে আছে তোমরা দেখে নিবা। এটাকে আমরা বলি বেস ফর্ম। বেস ফর্ম কেন বলি আমরা? ভার্বের প্রথম রূপটাকে আমরা বেস ফর্ম বলি। দেখো, এই রূপগুলোকে আমরা ভার্বের যে প্রথম রূপটা এটাকে আমরা বেস ফর্ম বলে থাকি। কেন বেস ফর্ম বলে থাকি? কারণ বেস অর্থ হচ্ছে প্রধান বা মূল, শিকড়। তার মানে এখানে গো থেকেই বাকিরা হয়েছে, এটা হচ্ছে মূল ওয়ার্ড। বেস ফর্ম মানে প্রত্যেকটা ভার্বের রুমের প্রথম রূপটা কি? প্রথম রূপটা হচ্ছে এটা, গো, ওয়েন্ট, ওয়াক, লিভ, এগুলি আর কি, ফ্লে। তাহলে এটাকে আমরা বলি বেস ফর্ম। আর বেস ফর্ম বললে কোনো প্রবলেম হয় না, কোনো টেন্স এখানে লেখা নেই, সে অর্থ অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী তোমার প্রয়োজন মতো যে কোনো টেন্সে থাকে তুমি নিতে পারছো। সে প্রেজেন্টে যাচ্ছে, সে ফিউচারে যাচ্ছে, সে ফার্স্টেও যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভার্বের 5টা রূপের তোমাদের নাম দিয়ে দিচ্ছি। দেখো, এই 3টার পরও আরও 2টা নাম আছে। যেমন ধরো এই যে এখানে আছে গোয়িং, এখানে আছে গোস। এদেরকে আমরা ভার্বের রূপ বলি না, কিন্তু আমরা ভার্ব আকারে ইউজ করি। তাই আমি তোমাদেরকে ভার্বের রূপ আকারেই বলে দিচ্ছি, বইয়ের ভাষা না, এটা আমারই ভাষা, তোমাদের বোঝার জন্য। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল গো, এখানে ছিল ওয়েন্ট, তারপর মাঝখানে কি ছিল? গন। তাহলে এটার নাম লিখবা বেস ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে B3, এটা হচ্ছে আইএনজি অথবা জিরান, এটা হচ্ছে S/ES। তাহলে এইভাবে যদি তুমি সহজে মনে রাখো, ভার্বগুলি চিনতে বা টেন্স আকারে বসাতে তোমার তেমন কষ্ট হবে না, ঝামেলা হবে না। এবার আমরা দেখব কোন ভার্বের চেহারাটা, কোন রূপটা কোন সেন্টেন্সে কোন সাবজেক্টের সাথে কিভাবে ইউজ করা হয়, সেটাই আমরা আজকে তোমাদের দেখাবো। দেখো,
এর আগে যেটা বলেছিলাম আমরা ভার্ব চিনলাম, ঠিক আছে? ভার্ব কয়টা রূপ নিতে পারে একটা সেন্টেন্সের মধ্যে, ভার্ব কাকে বলে তাও চিনে নিলাম, সাবজেক্ট কাকে বলে তাও চিনে নিলাম। এখন আমরা জানবো রাইট ফর্ম অফ ভার্বস কাকে বলা হয়, এই সংজ্ঞাটা। আগেই বলেছিলাম এটা প্লুরাল, দেখে নিয়েছো তোমরা ভার্বের রূপ 5টা। তাহলে রাইট মানে কি? রাইট মানে আমি উপরে যে ঠিক চিহ্নটা দিয়েছি সেটাই এটার মিনিং। রাইট মানে সঠিক, আর সঠিকটার মধ্যে আমরা কি টিক চিহ্ন দিয়ে থাকি, মানে কি? ফ্রম মানে আমরা জানি হতে বা থেকে। আচ্ছা, অফ এর ব্যবহারটা আমরা যারা প্রিপজিশন পড়েছি, প্রেপজিশনটা পড়েছি, কেউ বলে প্রেপজিশন, কেউ বলে প্রিপজিশন, সেটার ইউজ মানে ইউজ অফ প্রিপজিশন, ইউজ অফ অফ। এই অফের ব্যবহার যদি আমরা সঠিক জানতাম বা জানি যারা, তাহলে এখানে অফ কেন আসলো সেটার মিনিং আমরা জানতে পারি। ভার্বস মানে ক্রিয়া, তাহলে আমরা এখানে শিখতেছি কি ক্রিয়ার ব্যবহার। তার মানে এই ক্রিয়ার পরে কথাটা কি আসলো? র আসলো, ঠিক আছে? ইংলিশ কোনো ওয়ার্ডের বাংলা অর্থের শেষে যদি র অথবা এর উচ্চারিত হয়, ওই ওয়ার্ডের পূর্বে আমরা সাধারণত অফ ইউজ করে থাকি। এই জন্য এখানে কি হলো তাহলে? ভার্বের সঠিক ব্যবহার, ভার্ব হতে। তাহলে ভার্বের সঠিক ব্যবহার হলে আমার এখানে ফর্মটা দেওয়ার দরকার ছিল না, বা রাইটার এখানে ফর্মটা দিতেন না। তাহলে ফর্মটা আরেকটা সুন্দর একটা অর্থ আছে এটার। এটা হলো তোমার কিছুক্ষণ আগে এই যে এইমাত্র আমি তোমাদের ভার্বের 5টা রূপ যে চিনালাম, এই 5টা রূপ থেকে তোমরা লিখে নিতে পারো। আমি স্লো করে বলবো, তোমরা লিখে নিবা রাইট ফর্ম ভার্বের সংজ্ঞাটা। তোমরা যারা আসো এখানে লিখে নিবা ভার্বের 5টি রূপ থেকে। আমি একদম স্লো করে বলছি, তোমরা লিখে নিবা ভার্বের 5টি রূপ। আমি নিচে লিখে দিয়েছিলাম একটু আগে, তোমরা যারা ওই ভিডিওটা দেখবা বা দেখতেছ, তোমরা সুন্দর করে কি করবা, ভিডিওটাকে স্কিপ করে লিখে রাখবা। ভার্বের 5টি রূপ থেকে, এই যে ফর্ম হতে বা থেকে বলেছিলাম, ভার্বের 5টি রূপ থেকে রাইট মানে সঠিক। তাহলে ভার্বের 5টি রূপ থেকে, আমি আবারও বলতেছি একদম স্লো করে বলছি তোমরা তোমাদের লেখার সুবিধার জন্য, ভার্বের 5টি রূপ থেকে সঠিক রূপটিকে বাছাই করে, ভার্বের 5টি রূপ থেকে সঠিক রূপটিকে বাছাই করে, আমি আবারও বলছি প্রথম থেকে তোমাদের লেখার সুবিধার জন্য, ভার্ব যে 5টা রূপ আমরা কিন্তু দেখে নিয়েছি, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমি ভিতরে লিখেছি। তারপর হচ্ছে কি আইএনজি বা জিরান ফর্ম, তারপর হচ্ছে এস অবলিক ইএস ফর্ম। এস কখনো এস লাগাইতে হয়, কখনো আমার ইএস লাগাতে হয়, এই জন্য আমি এস অবলিক ইএস নাম দিয়েছি এটার। তাহলে তোমরা আবারও আমি বলে দিচ্ছি, মিলাই নাও। ভার্বের 5টি রূপ থেকে সঠিক রূপটিকে বাছাই করে, লিখছ? ভার্বের 5টি রূপ থেকে সঠিক রূপটিকে বাছাই করে সেন্টেন্স গঠন করাকেই, সেন্টেন্স গঠন করাকেই, সেন্টেন্স গঠন করাকেই রাইট ফর্ম অফ ভার্বস বলা হয়ে থাকে। তাহলে এবার একটা উদাহরণ দেই, তোমরা সহজেই বুঝে নিবা। আমি টপিক্সে ঢোকার আগে আরেকটা উদাহরণ দিচ্ছি, এই সংজ্ঞাটাকে আমাকে বুঝতে হবে সবাইকে আমাদের। সহজ করে দেখো, তোমাদের সেকেন্ড পার্টের এইচএসসিতে যারা তোমরা আছো, তোমাদের সামনে পরীক্ষা এই ঠিক এইভাবেই থাকবে। টপিক্সটা আমি যেভাবে লিখে দিচ্ছি, শূন্যস্থানটা এইভাবেই থাকবে। ধরো এখানে একটা নাম্বার থাকবে, দেখো উই আর ড্যাশ টু কলেজ, মাঝখানে আমি কী দিছি? কাম শব্দটা দিয়েছি। আমরা জানি এখানে ভার্ব, কারণ আমার টপিক্সটা থাকবে তোমাদের 5 নঙে, তোমাদের এই টপিক্সটা থাকবে সেকেন্ড পার্টের 5 নঙে থাকবে। তাহলে দেখো কামের কয়টা চেহারা ছিল? কাম, কেম, তারপর আবারও কাম, এখানে হবে কি কামিং, তারপরে শেষে তোমার একটা ইয়াস লাগাই দিবা, 5টা হয়ে গেল। নিচে লিখে দিচ্ছি। তাহলে দেখো আমি তোমাদের ভার্বের 5টা রূপ বলেছিলাম, ভার্বটা প্লোরাল বলেছিলাম, এখানে যে ভার্বটাই থাকুক তার এরকমভাবে 5টা রূপ হয়ে যাবে। এখন আমরা সংজ্ঞা থেকে লিখেছি যে ভার্বের 5টি রূপ থেকে সঠিক রূপটিকে বাছাই করে শূন্যস্থান
পূরণ করে বাছাই করে সেন্টেন্স গঠন করাকে রাইট ফর্ম অফ বলা হয়ে থাকে বা রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়ে থাকে। তাহলে দেখো এখন আমরা কিভাবে পূরণ করব, আমাদের একটা রুল আছে এখানে। এটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া ভার্বকে সাহায্য করবে। এই যে ভার্বের 5টা রূপ আছে, এই 5টা রূপ থেকে কোন রূপটা এখানে আমরা বসাবো, আমার এই ভার্বের রূপ হলো 5টা। এই 5টা রূপ থেকে কোন রূপটা আমি এখানে নিব, আমি তো আর 5টাই লিখে দিব না, আমি তো একটা নিব। ওই একটা নেওয়ার জন্য আমাকে হেল্প করবে হেল্পিং ওয়ার্ড আছে, মানে যাকে সাহায্যকারী ক্রিয়া বলা হয় তাকে হেল্পিং ওয়ার্ড বলা হয়, অথবা সাহায্যকারী বলা হয়, অক্সিলিয়ারি বলা হয়। তাহলে সে আমাকে কি হেল্প করবে, সে হেল্প করবে এই যে এখানে ভার্ব ছিল কাম, এই কাম তো কাম, কেম, কাম, কামিং, কামস, 5টা থেকে কোনটা যাবে সে আমাকে হেল্প করবে। তাহলে দেখো কিভাবে হেল্প করে। বি ভার্ব, এটাকে বলা হয় বি ভার্ব। বি ভার্ব যুক্ত সেন্টেন্সে আমরা জানি ভার্বের 2টা রূপ হয়। 2টা রূপ কি হয়, একটা হচ্ছে আইএনজি আর একটা হচ্ছে বি3। একটা হচ্ছে কি ভার্বের আইএনজি, অন্যথায় ভার্বের বি3 হবে। তাহলে আমার 2টা তো বসানো সম্ভব না, আমাকে একটা বসাইতে হবে। কিভাবে একটা বসাবো, বি ভার্ব যুক্ত সেন্টেন্সে আমার সাবজেক্ট যদি কর্মঠ হয়, মানে অ্যাক্টিভ হয়, ক্রিয়াটা যদি সাবজেক্ট নিজেই কাজটা করে থাকে এই ক্রিয়াটা, তাহলে ভার্বের সাথে আমি কি দিব, আইএনজি দিয়ে দিব। আর যদি আমার কাজটা সাবজেক্ট দ্বারা হয় না, মানে অবজেক্ট দ্বারা করানো হয়, তাহলে আমি এখানে বি3 দিয়ে দিব। তাহলে এখানে আমরা দেখতেছি উই আর কাম টু কলেজ, আমরা নিজেরাই কলেজে কি আসি, তার মানে আসতেছি হবে আর কি। আমরা নিজেরাই কলেজ আসি, তার মানে আমরা, সাবজেক্ট হচ্ছে কি উই, সাবজেক্ট এখানে অ্যাক্টিভ, তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে আইএনজি যোগ করে দিব। আচ্ছা, এবার আমি তোমাদের রুল পড়াচ্ছি না, আমি ভার্বের রাইট ফর্ম ভার্বের সংজ্ঞাটা বোঝাচ্ছি। দেখো খেয়াল আবারও খেয়াল করো। উই আর কি ড্যাশ তো নাই, কাম আছে, কাম টু কলেজ। তাহলে এখানে ছিল কাম, তারপরে 5টা রূপ থেকে আমি সঠিক রূপটাকে কি করছি, নির্বাচন করেছি। সঠিক রূপটাকে নির্বাচন করে শূন্যস্থান পূরণ করে একটা সেন্টেন্স কি গঠন করেছি। এখন এটা কি হলো, এই জন্য এটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়ে থাকে। বুঝতে পারছো তোমরা? আমি আশা করি তোমরা রাইট ফর্ম ভার্বের সংজ্ঞাটা সহজেই বুঝতে পেরেছো, আমি আশা করি। তারপরেও যদি তোমরা কেউ অন্য ধরো বুঝতে সমস্যা হয়, বা কোনো কথায় আমার ধরো হয়তো বা ভয়েসটা ঠিকঠাক শুনো নাই, বা কোনো ভাষা বুঝো নাই, বা যেভাবেই হোক তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি আশা করব তোমাদেরকে পরবর্তী ক্লাসে ওই কমেন্ট অনুযায়ী ক্লাসটা দেওয়ার জন্য, বা তোমার কমেন্টের মধ্যেই উত্তরটা অ্যান্সারটা দেওয়ার জন্য। তাহলে দেখো আমরা